নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো তোমাদের জন্য এই যে অন্নপূর্ণা যোজনার যে নতুন ফর্ম, সেই ফর্ম নিয়ে চলে এসেছি। এই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে। এই ফর্ম কিন্তু 13 পাতার ফর্ম, ঠিক আছে। এই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেওয়া হবে এবং তোমরা পরিবারের হেড কাকে করবে। সো দেখে নাও তোমরা কিভাবে ফর্মটাকে ফিল আপ করবে আর কি কি তোমাদের ডকুমেন্ট লাগবে। তো এই যে পরিবারের প্রধানের নাম, তো এখানে তোমরা পরিবারের প্রধানের নাম মানে কাকে করবে তোমার পরিবারের প্রধান। তো সাধারণত যে যিনি পুরুষ আছেন আপনাদের পরিবারে তাকেই কিন্তু পরিবারের প্রধান করবেন, ঠিক আছে। যারা দেখবেন যে রেশন কার্ডে যে পরিবারের প্রধান আছে, যদি আপনাদের জয়েন্ট ফ্যামিলি হয়ে থাকে তাকেই কিন্তু পরিবারের প্রধান করবেন। এরপরে মানে আধার কার্ড অনুসারে কিন্তু এই যাকে পরিবারের প্রধান করছেন তার নামটা এখানে আধার কার্ড অনুসারে দিবেন। এরপরে জন্ম তারিখ, জন্ম তারিখের এখানে প্রথমে দিন দিবেন, কত দিন, তারপরে মাস, তারপরে বছর, ঠিক আছে। এভাবে করে এখানে জন্ম তারিখটা দিবেন। এরপরে পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ নাকি মহিলা সেটি এখানে বসিয়ে দিবেন। পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। এমন না যে শুধু পুরুষই দিতে হবে, যাদের ফ্যামিলিতে মহিলা প্রধান রয়েছে তারা কিন্তু এখানে মহিলা চুজ করে দিবেন, ঠিক আছে। সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এরপরে পরিবারের প্রধানের আধার নম্বর এখানে দিতে হবে, যাকে পরিবারের প্রধান করছেন তার আধার নম্বর এখানে দিয়ে দিবেন। এরপরে তার যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে, ঠিক আছে, আশা করি এখন সবারই ডিজিটাল রেশন কার্ড রয়েছে, তো সেই ডিজিটাল রেশন কার্ডের আইডি কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপরে কি, এরপরে নিচে এরপরে কি আছে, পরিবারের সদস্য সংখ্যা, তো আপনাদের পরিবারে কতজন সদস্য রয়েছে এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে, সংখ্যায় বসিয়ে দেবেন। এরপরে ঠিকানা, তো ঠিকানা যেটা আপনাদের ঠিকানা সেটি কিন্তু এখানে বসিয়ে দিবেন। আর ফর্মটা কিন্তু ইংলিশে ফিল আপ করা সব থেকে বেশি ভালো, কেননা আপনার যেই ডকুমেন্টসগুলো আছে সেখানে কিন্তু যা কিছু রয়েছে সব ইংরেজিতে রয়েছে, তো ইংরেজিতে ফর্মটা ফিল আপ করলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে কম। এরপরে যোগাযোগের নাম্বার, তো বিশেষ বিশেষত পরিবারের প্রধানের আধার নং সংযুক্ত মোবাইল নম্বর, মানে যাকে পরিবারের প্রধান করেছেন তার আধার নাম্বারটা, মানে তার আধার কার্ডের সাথে যেই ফোন নম্বর লিঙ্ক আছে সেই ফোন নম্বর কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপরে যদি নিচে চলে আসি, নিচে কি আছে, নিচে আছে তোমার জন্ম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং পরিবারের সকল সদস্যের। তো এখানে পরিবারের প্রধানের নাম, তারপরে হচ্ছে এখানে তিনি যদি এই যে দেখতে পাচ্ছ এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, যদি আবেদন করা হচ্ছে তাহলে হ্যাঁ করবেন। এরপরে সদস্য ওয়ান, সদস্য ওয়ানের নাম দিবেন, জন্ম তারিখ, লিঙ্গ, এরপরে পরিবারের প্রধানের সাথে কি সম্পর্ক সদস্য ওয়ানের, তারপরে তার আধার নম্বর এখানে বসিয়ে দিবেন। দেন তারপরে এই যে 2 নম্বর সদস্য এখানে দেখতে পাচ্ছেন, 2 নম্বর সদস্যের এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ মানে পুরুষ নাকি মহিলা, তারপরে পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কি, দেন তারপরে আধার নম্বর এখানে বসিয়ে দিবেন। এভাবে করে কিন্তু এই যে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর করে সদস্য দেওয়া আছে, এগুলো তোমরা দিয়ে দিবে যতজন সদস্য রয়েছে। এরপরে কি আছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট অর্থ স্থানান্তরের জন্য, তো পরিবারের সকল সদস্যের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। প্রথমে এই যে হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংকের নেম, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, তারপরে আইএফসি কোড। এরপরে সদস্য ওয়ানের ব্যাংকের মানে ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, তারপরে আইএফসি কোড। এখানে কি বলেছে, ডিবিটি ক্রেডিটের জন্য আধার নিযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, মানে যেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু তোমাদেরকে দিতে হবে। এভাবে করে 5 জন সদস্যের দেওয়া যাবে, তো তোমরা 5 জন সদস্যের দিবে। এরপরে যদি আসো এখানে কি দেখতে পাচ্ছ, এপিক এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর, তো ভোটার কার্ডের নাম্বার কিন্তু দিতে হবে, ঠিক আছে। এখানে এই যে হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে। এরপরে কোন বিধানসভায় এবং কোন অংশে ভোট দিয়েছেন সেটি এখানে বসাতে হবে, মানে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। এরপরে তোমার এপিক নম্বর সদস্য ওয়ানের দিবে, তারপরে সদস্য টু, এভাবে করে কিন্তু মানে সমস্ত সদস্যের ভোটার ডিটেলস দিয়ে দিবেন। এরপরে কি রয়েছে, বিভাগ, তো আপনি কি এসসি এসটি নাকি ওবিসি নাকি আনরিজার্ভ ক্যাটাগরি, আপনি যেই ক্যাটাগরি থেকে বিলং করছেন সেটি এখানে বসিয়ে দেবেন। এরপরে যদি চলে আসি, এরপরে কি আছে, রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি,
তো আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ এর মধ্যে রাইট চিহ্ন দিয়ে দিবেন। যদি হ্যাঁ হয় কার্ডে উল্লেখ করবেন যে আপনার কার্ডটি কোন ধরনের, AAY নাকি PHS, যে ধরনের কার্ড আপনার সেখানে রাইট চিহ্ন দিয়ে দিবেন। এরপরে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, তো আপনারা কি মানে প্রতি মাসে মানে রেশন নিচ্ছেন কি নিচ্ছেন না সেটি এখানে বসাতে হবে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ এর মধ্যে ক্লিক করে দিবেন। এরপরে বাড়ির ধরন, আপনার বাড়ি কি মানে বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি রুম থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। এরপরে পারিবারিক জমির মালিকানা, তো যদি জমি থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, যদি জমি না থাকে তাহলে না করবেন। এরপরে যদি চলে আসি নিচে, এরপরে কি আছে, তো পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, এটা শতকে লিখতে হবে। তো আপনাদের কত শতক জমি আছে সেটি হিসেব করে কিন্তু এখানে বসিয়ে দেবেন। দেন তারপরে কি লিখবেন, যানবাহন, তো আপনার মানে বাড়িতে কি যানবাহন আছে? এই যে মোটর চালিত 4 চাকা গাড়ি আছে? যদি থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না করলে তো এসব কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। আর যদি এখানে হা করেন তাহলে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। তারপরে আপনার গাড়ি কি মানে গাড়ি নাকি জিপ নাকি ট্রাক্টর সেটি এখানে মডেল নম্বর সহ লিখতে হবে। এরপরে কি আছে, এরপরে আছে তোমাদের পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। এখানে যদি থেকে থাকে তাহলে হা করবেন, যদি না থাকে তাহলে না করবেন। যদি থেকে থাকে তাহলে এখানে সরকারি নাকি বেসরকারি বীমা হচ্ছে কত টাকা, মানে প্রিমিয়ামের বিবরণ এই সব কিন্তু দিতে হবে। এখানে এক এক করে 1 2 3 4 5 করে দিয়ে দিবেন। এরপরে এখানে কি আয় বা পেশা, তো কোনো সদস্য কি আয়কর বা পেশাগত মানে ইনকাম ট্যাক্স কি প্রদান করে? যদি প্রদান করে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না করে থাকে তাহলে না করবেন। এরপরে পরিবারের সদস্যদের প্যান কার্ড, যদি হা হয়, যদি ইনকাম ট্যাক্স ভরেন তাহলে এখানে সদস্যের নাম এবং প্যান কার্ড নম্বর দিবেন। তারপরে সদস্য 1 এর নাম এবং প্যান কার্ড নম্বর দিবেন। এভাবে করে কিন্তু দিতে হবে। এরপরে যদি নিচে চলে আসো, নিচে এখানে কি দেখতে পাচ্ছ, কর্মসংস্থানের ধরন। তো পরিবারের প্রধান কি মানে কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত আছে, মানে সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র নাকি সংগঠিত ক্ষেত্র, নাকি এই যে বেকার নাকি পরিযায়ী শ্রমিক। তো এখানে যেই কাজটা আপনি করেন সেখানে কিন্তু এই সেখানে রাইট চিহ্ন দিয়ে দেবেন। এরপরে যদি নিচে চলে আসি, এরপরে নিচে কি আছে, এরপরে নিচে হলো তোমাদের বিভাগ বা ক্ষেত্র। ও এখানে এই যে 3 4 করে দেওয়া আছে মানে তোমার সদস্যদের ডিটেলস আর কি। এরপরে 8 নম্বর পয়েন্টে কি আছে, পরিবারে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তো পরিবারে মানে প্রাপ্তবয়স্ক কতজন শিক্ষিত আছে, তো এখানে মানে যতজন শিক্ষিত আছে এখানে বসিয়ে দেবে। এরপরে অশিক্ষিত কতজন আছে সেটিও এখানে বসিয়ে দেবে। দেওয়ার পরে পরিবারের প্রধান কি শিক্ষিত নাকি অশিক্ষিত, শিক্ষিত হলে শিক্ষিতর এখানে রাইট চিহ্ন দিবেন, অশিক্ষিত হলে অশিক্ষিতর এখানে। তারপরে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত আছে সেটিও এখানে বসিয়ে দেবেন। এরপরে এই যে সদস্য 1 সদস্য 2 এভাবে করে দিয়ে যাবেন। এরপরে যদি আসি, এরপরে কি আছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ যেমন মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন, এইসব পদের সাথে কি যুক্ত আছে? আশা করি কেউ থাকবে না। এইসব পদের সাথে যুক্ত থাকলে আপনাদের এই অন্নপূর্ণা ভান্ডার নেওয়ার প্রয়োজন পড়বে না। তো এখানে না করে দিলে আর কোনো কিছু করতে হবে না। এরপরে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী মানে সরকারি পেনশন পান? যদি হ্যাঁ হয় তাহলে হায়ের এখানে রাইট চিহ্ন দিবেন এবং যেই সদস্য পান তার কত নম্বর সদস্য তিনি এখানে লিখে দিবেন। এরপরে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তাহলে এখানে জিএসটি নাম্বার কিন্তু লিখতে হবে। এরপরে পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা, 72,000 নাকি 80,000 নাকি 1 লক্ষ, যত হয় তত এখানে বসিয়ে দেবেন। এরপরে যদি আমরা নিচে চলে আসি, নিচে এখানে কি আছে, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, তো মানে পরিবারের কেউ কি মানে সি এর জন্য আবেদন করেছেন? যদি করে থাকেন তাহলে হ্যাঁ এখানে আবেদন করা হয়েছে। আর যদি ইস্যু হয় তাহলে ইস্যু লিখবেন, আর যদি না করে থাকেন তাহলে এখানে প্রযোজ্য নয়ের এখানে ক্লিক করে দেবেন। আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপরে যদি নিচে চলে আসি আমরা, এরপরে কি বলেছে, এরপরে বলেছে যে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে কার্ড মানে কেসিসি কার্ড, তারপরে মানে শিল্পী কার্ড, মৎস্যজীবী কার্ড, এই সমস্ত বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড,
এই সমস্ত কার্ড যদি থেকে থাকে আপনাদের পরিবারের কেউ, সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো এখানে এই যে পরিবারের প্রধান, তো ওনার যদি এই সব কার্ডের মধ্যে কোনো কার্ড থেকে থাকে তাহলে কার্ড নাম্বার, কার্ডের আইডি সংখ্যা এবং যে তারিখে কার্ডটি ইস্যু করা হয়েছে সেটি এখানে লিখতে হবে। এরকম করে কোনো সদস্যের যদি এই সব কার্ড থাকে তাহলে এখানেই লিখতে হবে, আর যদি না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো এখানে দুটো পেজ এমনিতেই বাদ পড়ে যাচ্ছে যদি এই কার্ডগুলো তোমার না থাকে, মানে বড় বড় ফর্ম দেখে প্রবলেমের কিছুই নেই, যেগুলো ডিটেলস তোমার আছে সেগুলো দিয়ে দিবে। এরপরে কি আছে, এরপরে হচ্ছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিবর্গ। তো বিদ্যালয়ে অধ্যয়ন পরিবারের সকল শিশুর বিবরণ, মানে আপনাদের পরিবারে কতজন শিশু আছে যারা বিদ্যালয়ে পড়াশুনো করে। তো এখানে এই যে সদস্য 1 লিখবে, যতজন শিশু আছে শিশুর নাম, কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম, আর ধরনটা কি, সরকারি স্কুলে পড়ে নাকি বেসরকারি স্কুলে পড়ে। এখানে যদি বেসরকারি হয় তাহলে বেসরকারি, আর যদি সরকারি হয় তাহলে সরকারি। দেন এরপরে কি করবে, এইভাবে সদস্য 1 সদস্য 2 এভাবে করে তোমরা দিয়ে যাবে। এরপরে যদি আসি, এরপরে কি আছে, আহ শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। তো আপনাদের বাড়িতে যে শিশুগুলো রয়েছে তাদের কি টিকাকরণ হয়েছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ টিকাকরণ হয়েছে, যদি টিকাকরণ ওরা হয়নি তাহলে এখানে নায়ের এখানে রাইট চিহ্ন দিয়ে দিবেন। এভাবে করে শিশু 1 2 3 4 সর্বোচ্চ 4টা শিশু দিতে পারবেন। এরপরে কি আছে, এরপরে তোমাদের সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, মানে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডেবিট এর মাধ্যমে পাচ্ছেন? যদি পেয়ে থাকেন তাহলে হায়ার এখানে ক্লিক করবেন, যদি না পান তাহলে নায়ের এখানে ক্লিক করবেন। এরপরে এখানে প্রকল্পের নাম, আপনি কি এই প্রকল্পের থেকে নিজেকে, মানে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান? তো ধরুন আপনি কোনো প্রকল্প পাচ্ছেন, এখানে প্রকল্পের নাম লিখলেন, আর যদি সেই প্রকল্প আপনি আর নিতে চান না তাহলে এখানে হ্যাঁ করে দিবেন। হ্যাঁ এর মধ্যে যদি রাইট চিহ্ন দিয়ে দেন তাহলে কিন্তু আপনি সেই প্রকল্প আর কোনোদিনও পাবেন না, ঠিক আছে, একদম বাতিল হয়ে যাবে। তো এভাবে করে আপনি যতগুলো প্রকল্প পান যদি হ্যাঁ হ্যাঁ এর মধ্যে রাইট চিহ্ন দিয়ে দেন তাহলে কিন্তু আপনি আর কোনো প্রকল্পের সুবিধা পাবেন না, একদম বাতিল হয়ে যাবে। এরপরে সদস্য 1 সদস্য 2 এভাবে করে করে কিন্তু তোমার ডিটেলস গুলো দিয়ে দিবে। এই যে দেখো এখানে দুটো পেজ এমনিতে চলে গেল তোমাদের সদস্যদের ডিটেলস দিতেই। এরপরে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। তো এরপরে আপনাদের কিছু আর করতে হবে না। এই যে ঘোষণা ও সমোন্নতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে যতগুলো ডিটেলস দেওয়া আছে ঠিক আছে এই সবগুলো একদম সত্য আর কি। তো এখানে এই সম্মতর এখানে রাইট চিহ্ন দিয়ে দেবেন, দিয়ে এখানে সিগনেচার করে দেবেন। সিগনেচার করার পরে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন ফর্ম এট দ্য এন্ড অফ ফর্ম। তো এখান থেকে আপনার কাজ শেষ, এরপরে এটা সরকারি ইউজের জন্য ইউজ হবে। সো এই হলো আজকের ভিডিও। আর আপনাদের যদি কোনো মানে কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক বাড়িতে কিন্তু বিডিও অফিস থেকে লোক গিয়ে বা আশেপাশে যেগুলো বিএলও ছিল ইলেকশনের সময় তারা গিয়ে কিন্তু আপনারা কিভাবে ফর্মটা পূরণ করবেন সবকিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবে।